অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সবুর সাহেব এবং উপস্থিত আছেন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার খান, সভাপতিত্ব করছেন জনাব প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব এবং মঞ্চে উপস্থিত এলজিডি সহ অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রাষ্ট্রের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রকৌশলী বিন্দু। আমার সামনেও উপস্থিত প্রকৌশলী সুধীবিন্দু, প্রিয় সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধার সহিত স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার আজীবনের লালিত স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করা এবং সেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। স্বাধীন দেশকে উন্নত বাংলাদেশে রূপান্তরিত করবেন, এই স্বপ্নটা নিয়ে উনি যাত্রা আরম্ভ করলেও অল্প সময়ের ব্যবধানে তাকে নির্মমভাবে হত্যা করার কারণে বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করতে পারেননি এবং জাতির দুর্ভাগ্য এরপরে 21টি বৎসর পর্যন্ত আমরা সামরিক শাসক দ্বারা পরিচালিত হয়েছি এবং সামরিক শাসকরা আমাদের রাষ্ট্রের সারা পৃথিবীতে সকল সামরিক শাসকদের এবং সামরিক শাসন আমলে সকল দেশে ক্ষতিগ্রস্ত হয়, আমরা ক্ষতি থেকে অক্ষত থাকিনি। তারপরে 96 সনে প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয় এবং হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের একটা নতুন স্বপ্ন নতুন করে দেখা দেয় এবং সেই স্বপ্ন পূরণের জন্য যাত্রা আরম্ভ করা হয়। এখানে প্রকৌশলীদের যেহেতু প্রতিষ্ঠান, আমাদের ইঞ্জিনিয়ার সবুর সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত উর্বর এবং আমি এবং এলজিআরডি মিনিস্টার হিসাবে আমি দুটা ইঞ্জিনিয়ার নির্ভরশীল বড় প্রতিষ্ঠানের দায়িত্বে নিয়োজিত। সে কারণে ইঞ্জিনিয়ারদেরকে আমি একটা নন প্রকৌশলী হয়েও আমি ওই নিজকে প্রকৌশলী ভাবতে খুব ভালোবাসি, কারণ আমি প্রকৌশলীর নেতৃত্ব দিই, আমি প্রকৌশলী হওয়ার কিন্তু প্রকৌশলীদের আমি নেতৃত্ব দিই। অতএব জানতে অজান্তে প্রকৌশলীদের চিরিগড় রাইট, আমি দুইটা প্রধানগুলোর কথা বললাম, আরও অনেক আছে। তো আমি প্রকৌশলীদের ব্যাপারে আমার সবসময় একটা আগ্রহ থাকে এবং আমি বিশ্বাস করি প্রকৌশলীদের মাধ্যমে বাংলাদেশের এবং পৃথিবীর যে কোনো দেশের ট্রান্সফরমেশনের জন্য একটি মুখ্য ভূমিকা পালন করে এবং বাংলাদেশেও করার সুযোগ আছে এবং করছেও, এবং যত উন্নয়ন সব কোনোটাই ইঞ্জিনিয়ারদেরকে বাদ দিয়ে হয়নি। তো এখানে আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গেলে যে বিষয়টা কয়েকটা, আমি প্রথমে বলেছি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল উন্নত বাংলাদেশ, আর এই উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকল শ্রেণী পেশা মানুষদেরকে একসাথ হয়ে নেতৃত্বের নির্দেশে কাজ করতে হবে এবং সেটা করা যখনই সম্ভব হবে। যেমন আমি কয়েকটা ছোট্ট উদাহরণ দিই। 96 সনে আমাদের ফুড ডিফিসিয়েন্সি ছিল শত বৎসরের এবং এই ফুড ডিফিসিয়েন্সিকে মিটিগেট করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়েছি। ইট ওয়াজ এ প্রোগ্রাম এবং উইদিন 3.5 years হি এবল টু মিটিগেট দ্য ফুড ক্রাইসিস অফ বাংলাদেশ অ্যান্ড আমরা 3.5 বছরের খাদ্যে আমাদের আমদানি করা মূল বেসিক খাদ্যশস্য আমদানি করা আমরা বন্ধ করে দিতে পেরেছি। তারপরে আপনার বাংলাদেশের মানুষের প্রবৃদ্ধ আয় যদি না হয়, আপনাদের এখানে আমি তথ্য দেখলাম, দুই একটা তথ্যের মধ্যে একটু আমার মনে হয় কারেকশনের দরকার। আমি যেটা জানি হুট ইজ অ্যাকচুয়ালি আপনার ডিপেন্ডিং অন এ সোর্স অফ এভিডেন্সিয়াল ডকুমেন্ট, যে 50-এর দশকে সাউথ কোরিয়াতে আমার পার ক্যাপিটা ইনকাম ছিল $67 আর 1960 সালে তাদের পার ক্যাপিটা ছিল $158। আর আমরা 70 সালে যখন নাকি স্বাধীনতার যুদ্ধ করি আমাদের মাথা পিছু আয় ছিল $140। আর বঙ্গবন্ধু যাত্রা আরম্ভ করছেন $94 দিয়ে। বঙ্গবন্ধু 3.5 বছরে $277 উন্নতি করেছেন। বঙ্গবন্ধু হত্যার পরে 21 বছর দেশ পরিচালনা করেছেন এরশাদ এবং জিয়া সাহেবরা, এবং ওই 21 বছরে আমাদের মাথা পিছু আয় দাঁড়াইছে $329। দ্যাট ইজ ডিফারেন্স ওয়াজ অনলি $52 উইদিন 3.5 years। আর আজকে আমি খুব সময় স্বল্পতার জন্য কথাটা এভাবে বলি, আজকে 15 বছর আমরা কন্টিনিউয়াসলি উই আর ইন পাওয়ার
এবং $500 দিয়ে আমরা আরম্ভ করেছি। নাও ইট রিচ টু আপ টু $2,824। অর্থাৎ ডিফারেন্সটা হলো যে আপনার কত ডলার ডিফারেন্স হয়েছে, 500 থেকে যদি আপনি $2824 ধরেন, হ্যাঁ, তো এই ফিগারটা যদি ধরেন $2824, ডিফারেন্সটা কত, 500 বাদ দিলে তাহলে $2300 বেশি। আর ওই 21 বছরে $52, দ্য ফেট চেঞ্জ অফ বাংলাদেশ পিপল, $52 পরিবর্তন হয়েছে। আর বঙ্গবন্ধু কিন্তু পাকিস্তান কখনোই $140 উপরে যায়নি। আর সাউথ কোরিয়া দে হ্যাভ স্টার্টেড জার্নি when they were submerged under property, এবং সেখানে ওদের নামের সবাই পার্ক থাকে, যেমন আমার নাম ইসলাম, এরকম বহু ইসলাম আছে, শফিকুল ইসলাম, রহিম ইসলাম, করিম ইসলাম ইত্যাদি দিয়ে আছে। তো সেখানে পার্ক, আমি পুরো নামটা জানি না, মিস্টার পার্ক হ্যাভ স্টার্টেড জার্নি অ্যান্ড হি ওয়াজ দ্য আয়রন ম্যান অ্যান্ড হি ওয়াজ দ্য লিডার হু ওয়ার্ক টু ট্রান্সফর্ম দ্য সাউথ কোরিয়া আপ টু দিস লেভেল। এবং সেখানে দেয়ার ইজ এ লট অফ পলিটিক্যাল ডিসিশন ওয়াজ রিকোয়ার্ড। পলিটিক্যাল ডিসিশন দিয়ে স্বাধীনতা এসেছে, পলিটিক্যাল ডিসিশন দিয়ে আমাদের ল্যান্ড বাউন্ডারি প্রবলেম, যেখানে 17,000 একর ভারতের জায়গা নিয়ে আমাদের ডিসপুট ছিল, 7,000 একর পেয়েছি আমরা, 10,000 একর পেয়েছি, যেটা 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তি, সেটা বাস্তবায়ন হওয়ার পরে দেখা গেল যে আমরা পেয়েছি 17,000 আর ভারত পেয়েছে 7,000, অর্থাৎ তাদের থেকে আমরা 10,000, 24,000 আপনার বর্গ কিলোমিটার নিয়ে আমাদের কাছে ডিসপুট ছিল, একর নিয়ে ডিসপুট ছিল। আমাদের সমুদ্র সীমাতে আমরা যখন নাকি মেরিটাইম অ্যাক্ট যখন হয় নাই, বঙ্গবন্ধু 1974 সালে মেরিটাইম অ্যাক্ট করেছেন এবং ইট ওয়াজ এ পলিটিক্যাল ডিসিশন। মেরিটাইম অ্যাক্ট করে আমরা মায়ানমার থেকে 111 বর্গ কিলোমিটার জায়গা পেয়েছি। ভারতের সাথে আমাদের ডিসপুট ছিল 25,000 বর্গ কিলোমিটার নিয়ে, সেখানে আমরা 19,400 বর্গ কিলোমিটার পেয়েছি। অল দিস অ্যাচিভমেন্ট ওয়াজ বিকজ অফ দ্য পলিটিক্যাল স্ট্রং ড্রাইভিং ফোর্স লিডারশিপ, এগুলো আমরা পেয়েছি। এবং এগুলো কেন বললাম, আপনার সুভারেনিটির জন্য, একটা স্বাধীন সার্বভৌম দেশ। হাউ কুড ইউ ক্লেম ইউ আর এ সুভারিন কান্ট্রি? একটা সুভারিন কান্ট্রি তখন হবে যখন নাকি সুনির্দিষ্টভাবে আপনার ভূ সীমানা, অর্থাৎ সকল ভূ এবং নদীর সীমানা যখন নাকি চিহ্নিত হবে এবং লেজিটিমেটিভলি হবে, এবং হোয়েন ইউ উইল বি লেজিটিমেটলি রিকগনাইজ। এখন এখানে পলিটিক্যাল বিষয় এসে যায়, যে বঙ্গবন্ধুর কথা যদি আমি সংক্ষেপে 1 মিনিট বলি, যে বঙ্গবন্ধু ওনার স্বাধীনতার জার্নিটা টিল অ্যাচিভমেন্ট অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট সব কিছু এমনভাবে করেছেন যাতে নাকি এটা লেজিটিমেটিভলি হয়, এবং লেজিটিমেটিভ না হলে আপনাকে স্বাধীনতার পরে স্বীকৃতি পাওয়াটা কঠিন হবে। ওয়ান্স ইউ ডিড নট এবল টু অ্যাচিভ দ্য রিকগনিশন অফ দ্য ইউএন, ইউএন মিনস হলো যে মেম্বার্স অফ ইউএন, তাইলে কি হবে, শেষ পর্যন্ত ইউ উইল বি থ্রেট কান্ট্রি, আপনার কাছে ঝুঁকিপূর্ণ দেশ হবে। সেটা কি করছেন উনি? 70-এর নির্বাচন, সয়দাব আন্দোলন, 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনের পরে ক্ষমতা হস্তান্তর না করা, এবং তখন ইয়া খানের সাথে ডায়লগে বসা, এবং ডায়লগ করার পর দিয়ে যখন নাকি ডায়লগ ভেঙে গেল, এরপর দিয়ে তিনি এর আগে ঘোষণা দিয়েছিলেন 7ই মার্চে এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম। অল দিস থিং হ্যাভ বিন লেজিটিমাইড থ্রু দ্য ম্যান্ডেট অফ দ্য পিপল। একটা ভোটের ম্যান্ডেট ছিল, আর এরপরে দিয়ে পাবলিক, এবং উনি বলেছেন রেল চলবে, লঞ্চ চলবে, আমার লোকেরা যেখানে যাওয়ার জন্য গন্তব্য, বেতন দিয়ে দিতে হবে, আমাদের কোর্ট বন্ধ থাকবে, রেডিও টেলিভিশন আমাদের কথা প্রচার না করলে বন্ধ থাকবে। এই যে কথাগুলো, এগুলো কিন্তু মানুষ দেখেছে। ইট ইজ এ ওয়ান্স অফ দ্য টুলস অফ আপনার লেজিটিমিটি। তো এটাকেও উনি কাজে লাগিয়েছেন, লাগিয়ে এরপরে শেষে স্বাধীনতার পরে, আমি কথাটা কেন বললাম, আজকে আমি পড়তেছিলাম যে তাইওয়ান একটা দেশ, সে দেশটা চিয়াং কাইশেক স্বাধীনতা তিনি দখল করেছেন, উনি চায়নার প্রেসিডেন্ট ছিলেন, উনি যখন নাকি পরাজিত হলেন তখন সেখানে যে আশ্রয় নিয়ে ওই জায়গাটাকে কর্ডন করে উনি সেটার স্বাধীনতা ঘোষণা করলেন। কিন্তু তাতে মাত্র 13টা দেশ পৃথিবীতে তারা এখন স্বীকৃতি পেয়েছেন। সো দিস ইজ ভেরি ইনএডিকুয়েট সাইজ অফ দ্য রিকগনিশন দ্যাট দিস ইজ ওয়াই দে আর ইন থ্রেট, এর জন্য তারা রিকগনিশন পায়নি। এখন আমাদেরটা সুবিধা হলো কি, আমি দেখলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করা, স্বাধীনতার পরে যখন এই যুদ্ধে আমরা বিজয় অর্জন করলাম, তখন দেখা গেছে 1 বছরের কম সময়ের ভিতরে 100-এর অধিক দেশ আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। বিকজ অফ হোয়াট? অল দ্য প্যারামিটার ইজ রিকোয়ার্ড টু কনভিন্স অল দ্য মেম্বার্স অফ দ্য ইউএনএ যে আমাদের সেগুলো বঙ্গবন্ধু সে প্রক্রিয়াগুলো অনুসরণ করে। যাক, এটা আমার বিষয় না। এখন বিষয়টা হলো যে আজকে এখানে যে আমি প্রকৌশলীর সামনে উপস্থিত হয়েছি, কালেকটিভলি আমি যদি বলি, অথবা মাই প্রাইম গোল ইজ বাংলাদেশ। আমি একজন বাংলাদেশের মন্ত্রী, একজন নাগরিক,
এবং একজন দায়িত্বশীল মানুষ, একটা বিবেকবান মানুষ হিসাবে স্বাভাবিকভাবে আমি আমার দেশকে ভালোবাসবো। কারণ আমার এক্সিস্টেন্স যদি আমি খুঁজতে যাই, তাহলে আমি আমার দেশকে না ভালোবাসার কোনো সুযোগ নেই। আর আমার এক্সিস্টেন্স যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে আমি অন্যদের এক্সিস্টেন্স অথবা তাদের যে ভালো মন্দ কথা আমার বিবেচনায় না করার কোনো সুযোগ নেই। নট এ মিনিস্টার, ইভেন এ ইন্ডিভিজুয়াল পার্সন, উই নেভার বর্ন ইন দিস আর্থ ফর আওয়ার সেলফ অনলি, উই বর্ন ফর দ্য অল দ্য পিপলস। আমি কিভাবে, আপনি যে একজন প্রকৌশলী, এখানে কতগুলো তালিকা আপনি দিয়ে এখন বলতেই পারেন যে আমি এই কাজ করেছি, এই কারণে আমি সমাদৃত হওয়া উচিত অথবা আমার মর্যাদা, কিন্তু আপনি যে কথাগুলো বলেছেন এর থেকে আরও মিলিয়ন নাম্বারস অফ দ্য ওয়ার্ক ইউ আর এভরিডে ডুইং, যেটা নাকি আপনি হয়তো নিজেই ন্যারেট করতে পারছেন না, অর্থাৎ পারার কথাও না। এটা সবাই বেলায়, আমরা সবাই কিন্তু সবাই তরে, আমরা সবার জন্য কাজ করি। এখন আসুন আমি যেখান থেকে কথাটা বলছিলাম, আমাদের খাদ্য ঘাটতি পূরণ করা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনের জন্য মনোনিবেশ করা হয়েছে। কী জন্য বিদ্যুৎ উৎপাদনের জন্য মনোনিবেশ করা হয়েছে? কারণ মাননীয় প্রধানমন্ত্রী বুঝতেন, অর্থাৎ ফিলোসফি অফ দ্য ফাদার অফ দ্য নেশন ওয়াজ লাইক দিস, যে যদি আমরা এত গণবসতিপূর্ণ দেশের সব মানুষ যদি ভালো থাকতে হয়, তো উই হ্যাভ টু বিল্ড আওয়ার ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড দ্য হিউম্যান রিসোর্স ভ্যালু অ্যাডেড। এখন ভ্যালু অ্যাডেড করতে হলে আমার ইনফ্রাস্ট্রাকচার লাগবে। কী লাগবে আমাদের? যেমন শেখ হাসিনা এসে ডিজিটাল বাংলাদেশের কথা বলছে। ডিজিটাল বাংলাদেশ এটা একটা প্রোগ্রাম, এটা একটা কর্মসূচি। ডিজিটালাইজেশনের কথা বলেছেন, ইট ওয়াজ এ প্রোগ্রাম। তো প্রোগ্রামটা কি? যে প্রত্যেকটা ঘরে ডিজিটাল ফ্যাসিলিটি পৌঁছে যাবে। পৌঁছে গেলে, এবং সেটার জন্য ফান্ডামেন্টাল কি? তাহলে বিদ্যুৎ লাগবে। ফ্রম কোস্টাল এরিয়া টু হিলি এরিয়া, everybody once can be connected, then whatever the digital facility is there, he can enjoy. And এটার জন্য আর লাগবে কি? ইনফরমেশন টেকনোলজি, ধর মোবাইল টেলিফোন তখন একটা ছিল সিটি সেলের, এটাকে তখন উনি মনোপলি ভেঙে দিয়ে গ্রামীণ, এয়ারটেল, সেবা সহ এই সমস্ত সবগুলোকে দিয়ে দিলেন। আর প্রোগ্রাম আরম্ভ করলেন যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আমরা যাত্রা আরম্ভ করছিলাম 96 সনে, আর আজকে 27,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। আমাদের লক্ষ্য হলো উন্নত বাংলাদেশ 2041 সালে। উন্নত বাংলাদেশ করতে হলে আমাদের যে 16,000 মেগাওয়াট, $16,000 পার ক্যাপিটা ইনকাম আমরা গোল টার্গেট করেছি। মিনিমাম পার ক্যাপিটা ইনকাম $12,500 না হলে ইউ ক্যান নট, 3টা প্যারামিটার আপনাকে মিট করতে হবে ওয়ার্ল্ড ব্যাংকে। এবং সেটা হলো যে মাথা পিছু আয়, এরপর যে স্ট্রেস টেস্ট অফ ইকোনমি, আর আরেকটা হলো হিউম্যান রিসোর্স ইন্ডেক্স। এই 3টাকে আপনাকে মোকাবিলা করতে হবে। তো থাম রুল, আমরা যদি পার ক্যাপিটা ইনকাম $12,500 লাগবে। এখন $12,500 কারা বানাবে মানুষ। এখন তাহলে মানুষের বিষয় আছে। এরপরে আমি বিদ্যুতের কথা বলতে গিয়ে এই কথা, এখন বিদ্যুৎটা তখন লাগবে কত? 85,000 মেগাওয়াট। এখন এই প্রোগ্রামটা করা হয়েছে। আমরা কিন্তু এমনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়াচ্ছে না, আপনাদেরকে কথা শোনাচ্ছে না, আমাদেরকে কথা শোনাচ্ছে না যে 85,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র লাগবে। আচ্ছা, সেটাতে কী করবে? সেখানে আপনার ডিজিটালাইজেশন ফ্যাসিলিটি, ইট ইজ ওয়ান অফ দ্য অপশান। অ্যান্ড আদার দ্যান দ্যাট, ডেন্সলি আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন স্কোপ ইন দ্য ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি করতে হবে, এখন প্রোডাক্টিভ সেক্টর। যেমন আপনাকে আজকের এই সময়, আমি যখন নাকি 96 সনের প্রথম সংসদ সদস্য হই, আমি দেখলাম যে মোর দ্যান 40% অফ জিডিপি কন্ট্রিবিউটর ইজ এগ্রিকালচার, মোর দ্যান অ্যাবাউট ক্লোজ টু 50%। আর আজকে কত? আজগুলো 11%, আজগুলো 11%। আর এখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিবিউশন অ্যারাউন্ড 30%, আর রেস্ট আর আমাদের সার্ভিস সেক্টর। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এক সময় যখন নাকি আমরা ছোটো ছিলাম, স্কুলে পড়তাম, তখন খাদ্য উৎপাদনে সারা শীর্ষে ছিল, এবং সারা পৃথিবীর সব দেশে তারা খাদ্যের এই রাজনীতিটা করতেন, PL 480 চাউল দিয়ে। এনিওয়ে, আমি ওই ডিসকাশন নাই। তো এখন তাদের কত জিডিপিতে কন্ট্রিবিউশন এগ্রিকালচারের 0.96%, বাট দ্য লার্জেস্ট ওয়ান। অর্থাৎ আমাদের কিন্তু পরিমাণে কমে নাই। আমাদের পরিমাণ কত ছিল? আমরা 200 মিলিয়নের নিচে খাদ্য উৎপাদন করতাম, আর এখন 400 মিলিয়ন $40 মিলিয়ন, আমরা 20 মিলিয়নের নিচে করতাম, এখন আমরা 40 মিলিয়নের বেশি করি, অর্থাৎ 4 কোটি টনের বেশি করি। আর তখন 20 কোটি টনের নিচে করতাম। কনজামশন অনেক বেড়েছে। ইভেন আফটার দ্য লাস্ট 15 ইয়ার্সে আমাদেরকে কোনো খাদ্য আমদানি করতে হয়নি। এখন ডিজিটালাইজেশন কেন? আর এই বিদ্যুৎ কেন? এখন বিদ্যুৎ, আদার দ্যান দ্য ইলেকট্রিসিটি, ওয়ান্স ইট রিচ টু দ্য অল ইন্ডিভিজুয়াল হাউস, তো তাই সেখানে কী হয় যে প্রত্যেকটা মানুষ এই ডিজিটালাইজেশনের ফ্যাসিলিটি পায়। কী পায়? সে জ্ঞান আহরণের জন্য পায়।
আপনি গিয়ে এড়ানোর পরে আপনি প্রকৌশলী একটা রিসার্চ করছেন, সামথিং ইনোভেশন ইজ ইউর টার্গেট। সো ওয়ান্স থ্রু দ্য রিসার্চ কন্টেম্পোরারি গ্লোবালি কারা কী রিসার্চ করছে সে তথ্যটা আপনি পড়েন নেন। কার্ল মার্কস লাইব্রেরিতে সারাদিন কাটাইতো, আইনস্টাইন লাইব্রেরিতে, এবং উনি একবার একটা বিষয়ে কথা বলতে গিয়ে যে বললো যে একজন ছাত্রকে বললেন যে সে বললো যে আমাকে এই বিষয়টা স্যার একটু বুঝান। তো কয় যে তোমাকে বুঝতে হলে তুমি আগে এই বইগুলো পড়ে আসতে হবে। এবার সেটা তালিকা যদি দেখে সে ছাত্র বলেছিল যে আসলে এই বইগুলো আমার পক্ষে হওয়া সম্ভব না, আর এই প্রশ্নের উত্তরও আমি ওনার কাছ থেকে এসে পাবো না। তো অর্থাৎ তার কাছে প্রায়র প্রিকন্ডিশন ছিল যে এই বইগুলো পড়া। অর্থাৎ তাহলে আইনস্টাইন অনেক বেশি পড়েছেন এবং পড়তে হয়েছে, কিন্তু পড়ার জন্য তখন আপনার জন্য একটা চ্যালেঞ্জ ছিল। আমি যখন স্টুডেন্ট, যখন নাকি স্টুডেন্টশিপে ইউনিভার্সিটিতে বের হয়ে গেছি, তখন আমরা যখন কিছু করি তো তখন পড়ার জন্য একটা আগ্রহ ছিল, লাইব্রেরির মেম্বার হতাম, এখানে যেতাম সেখানে যেতাম, বই কিনতাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে ওই হরতাল হতে এর সাথে আমাদের বড় বড় হরতাল, তো তাহলে একমাত্র পুঁজি কি? পুঁজি হলো যে বই কিনা এবং বই পড়া, শুয়ে শুয়ে খাওয়া দাওয়া করা, বই পড়া, এর মধ্যে দিয়ে সময়টা এনজয়েবল হতো। আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথাটা বলছি। কিন্তু এখন আপনার লাইব্রেরিতে যেতে হবে না। কী জন্য? ইউ হ্যাভ এ মোবাইল, ইউ আর কানেক্টেড উইথ হোল ওভার দ্য ওয়ার্ল্ড। সো হোয়াট এভার লাইব্রেরি ইউ ওয়ান্টস টু পেনিট্রেট, ইউ ক্যান এক্সট্রাক্ট দ্য টপিক্স হোয়াট ইউ ওয়ান্টস টু নো। এখন আপনি এখন এটা হলো যে এই ইলেকট্রিসিটি আর এই ডিজিটালাইজেশনের সুফল, এবং এর মধ্যে দিয়ে শুধুমাত্র এখানে না, আমি বলি কোভিডকালীন সময়ে একটা মেয়ে আমাকে টেলিফোন করছে, আজকে সকালে এক জায়গায় বক্তৃতা দিকে আমি এটা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছিলাম, একটা মেয়ে আমাকে টেলিফোন করলো যে শি ইজ অলসো দ্য স্টুডেন্ট অফ চিটাগাং ইউনিভার্সিটি। তো আমি একই ইউনিভার্সিটির ছাত্র হিসাবে আমার কাছে তার ক্লেমটা হলো যে আমি স্যার চাকরি নেই বাকরি নেই, কোভিডকালীন সময় সে খুব মানবত জীবনযাপন করছে। তো বলে যে আমার কাছে সে দাবি করতেই পারে, একই ইউনিভার্সিটির ছাত্র হিসাবে সে আমার দাবি করতে পারে যে সে তার একটা ব্যবস্থা করে দেওয়া যায়, সে খুব মানবত জীবন। তো আমি বললাম যে তোমার একটা সিভি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তারপরে দিয়ে আমি এর মধ্যে দিয়ে তার কথা ভুলে যাইনি, কিন্তু আমি চেষ্টা করব কোথায় সফল হইনি। 3-4 মাস পরে যখন নাকি আমি তার জন্য একটা এমপ্লয়মেন্ট স্কোপ অফ দ্য ইনকাম জেনারেশনের একটা ব্যবস্থা যখন আমি খুঁজে পেলাম, তখন আমি তাকে টেলিফোন করলাম। করার পর যে সে হাসতে হাসতে আমাকে বললো যে কি আপনি আমার জন্য চাকরি ঠিক করছেন? আমি বললাম যে না, দেখি কোনো একটা ব্যবস্থা। বলে যে আমি অলরেডি আই হ্যাভ বিন এমপ্লয়েড বাই মাই সেলফ এমপ্লয়মেন্ট। হোয়াট ইজ দিস? তো বললো যে আমি বিভিন্ন অ্যাপস ট্যাপস ডেভেলপ করে আমি বিভিন্ন পণ্য বিক্রি করে এর মধ্যে দিয়ে আমি 25-50 হাজার টাকা মান্থলি রোজগার করার ব্যবস্থা হচ্ছে। দিস ইজ ডিজিটালাইজেশন। কারণ কি আপনি এই ডিজিটালাইজেশন ওয়াজ এ প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা সাকসেসফুলি আন্ডার দ্য লিডারশিপ অফ শেখ হাসিনা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্ট্রাক্ট সুজি ওয়াজের জয়ের নেতৃত্বে এই কাজটুকু আমাদের হয়েছে। এরপরে দিয়ে আজকে স্মার্ট বাংলাদেশের কথা যেটা বলেন, হোয়াট ইজ স্মার্ট? আমি আজকে ওইখানে বক্তৃতা দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বললাম, ইট ইজ এ ওপেন এন্ড, অর্থাৎ এন্ডটা ওপেন, দ্যার ইজ নো ক্লোজ, ইট ইজ নট এ ক্লোজ এন্ড প্রোগ্রাম, ইট ইজ এ ওপেন এন্ড প্রোগ্রাম। স্মার্ট ম্যানেজের কোনো ডিমার্কেশন নাই, হোয়াট এক্সটেন্ট ইউ উইল বি গো। এখন আপনি এআই বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলেন, আপনার থার্ড জেনারেশন অর্থাৎ তৃতীয় শিল্প বিপ্লব, এখন চতুর্থ শিল্প বিপ্লবে আপনি এসে দাঁড়াইছেন। এখন এই টেকনোলজি আসবে, সে টেকনোলজিকে আপনাকে মোকাবিলা, এখন ক্লোজ এন্ড হবেন। স্মার্ট বলতে কি? স্মার্ট ইট ইজ এ প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামটা নিয়ে আপনি কাজ করতে গেলে আপনি স্মার্ট কী হবেন? চাল চলন, কথাবার্তা, কাজে কারবারে, ব্যবসা বাণিজ্যে, এবং ইউ উইল মেক ইউর সেলফ কম্পিটেন্ট ফর দ্য কন্টেম্পোরারি পিরিয়ড, সমসাময়িক সময়ের জন্য, ফর দ্য আপকামিং টাইম। পৃথিবীর আজকে আগামী দিন যে সমস্ত বিষয় আছে এগুলোর জন্য সবগুলোকে মোকাবিলা করবে। নাও ইউ আর নট দ্য সিটিজেন অফ বাংলাদেশ, ইউ আর দ্য অ্যাকচুয়াল ট্রু সেন্স। আপনি যদি বলেন ইউ আর নট দ্য সিটিজেন অফ এনি ইন্ডিভিজুয়াল কান্ট্রি, ইউ আর দ্য সিটিজেন অফ গ্লোবাল কান্ট্রি, গ্লোবাল। আমরা কি গ্লোবাল ভিলেজের সিটিজেন বলি, কেন বলি? বিকজ অপরচুনিটি অল ইউ আর হান্টিং ফ্রম দ্য গ্লোবাল সোর্স। এখন আর কেউ কারো দেশ দখল করে না। চেঙ্গিস খাঁ দখল করছেন, আলেকজান্ডার দেশ গড় করেছেন, ব্রিটিশরা আমাদের দেশ দখল করছে। এখন সবাই কি করে? হান্টিং করে। কি করে? জাস্ট দে আর্ন দ্য নলেজ। তারা এখন নলেজ বাই হয়ে নলেজ তারা বানাইছে, তাদেরকে নলেজ ইয়াস করছে, অ্যান্ড দে মেক দ্যাম কম্পিটেন্ট টু সার্ভাইভ। এখন ওয়ান্স ইউ আর মেক টু ইউ সেলফ ওয়ান্ট টু স্মার্ট, ইফ ইউ ক্যান, আপনি যদি আপনাকে স্মার্ট করবেন মানে যখন যে পরিস্থিতি আর কি এটাকে আমি মোকাবিলা করতে পারেন। আমি যেমন ইনক্রেডিবল হ্যাকের একটা ছবি আমরা দেখছিলাম বিভিন্ন সময়। তো ইনক্রেডিবল হ্যাক তখন তাকে একটা রুমের বন্ধ একটা রুমের ভিতরে ঢুকাই দিছে,
ঢুকাই দেওয়ার পর দিয়ে কী হলো, তালা মারি দিয়ে সেখানে বাইর হওয়ার কোনো অবস্থা নেই, কিন্তু তিনি সেখানে মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট নাই, কিন্তু কোনো একটা প্রসেস বাহির করছেন, বাট সে এটার থেকে নিজে বাহির হয়ে গেছেন। তো এখন অল ইনক্রেডিবল থিং হি ডিড, সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছেন, সেখান থেকে উঠে চলে আসছে। তো অর্থাৎ এটা আর কি। এখন আপনি স্মার্ট হবেন মানে হলো যে আপনি ইন অল রেসপেক্ট ইউ উইল বি স্মার্ট। এখন এই স্মার্টের জন্য আপনাকে টেকনোলজি, ইনোভেশন, এখন ইনোভেশনটা আসলে যেমন আপনি ইঞ্জিনিয়াররা ইনোভেশন করে, ম্যাটেরিয়ালিস্টিক ইনোভেশন। এখন আমি যখন লিখি আমি কি ইনোভেশন করি না, আমি একটা শব্দ এখানে কোন সেন্টেন্সের মধ্যে হুইচ ওয়ান উইল বি কম্পিটেন্ট, তো আমি যে সঠিক শব্দটা লাগাই, অথবা আমার যে রিডার আমার লেখাটা পড়বে, সে রিডার যখন নাকি পড়ে তাৎক্ষণিকভাবে আমার এটা কনসেপ্টটা যেন বুঝতে পারে, ধারণাটা কী জন্য আমি এটা লিখেছি। আর সেকেন্ডলি হলো সে যখন নাকি এটার প্রতি অ্যাকুইন্টেড হয়, অর্থাৎ সে এটা যেন থেকে বের না হয়ে যায়। আমি কিছু কিছু লেখা আছে, আমরা কোনো বই পড়া আরম্ভ করছি, রাত্রে সারা রাত চলে গেছে, আর এরপরে ঘুমাই নেই, বই শেষ না করি। অর্থাৎ এটা হলো যে লেখা, এর মধ্যে শুধু ফ্যাক্টস না, এর মধ্যে দিয়ে শব্দ, কনস্ট্রাকশন, সিকোয়েন্স, এগুলো সবগুলো এমনভাবে করা হয়েছে। তো আপনি আপনাকে সেভাবে করেন। এখন এই পৃথিবীতে যদি বেশি থাকতে হয়, ওই ডারউইনের কথা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ইউ হ্যাভ টু বি দ্যাট মাস্ট কম্পিটেন্ট সো দ্যাট ইউ উইল সার্ভাইভ। যে কোনো পরিস্থিতি আসুক আপনি সার্ভাইভ করবেন। এখন এটা কিসের উপর ভিত্তি করে? এটা এখন পশু শক্তি, পেশি শক্তিটাকে সারা পৃথিবী ঘৃণা করে। আর পেশি শক্তি ক্যান নট প্রডিউস এনিথিং এলস, ইন্টেলিজেন্ট ক্যান প্রডিউস মেনি থিং এলস। এখন সেটা আমরা করতে হবে। এবং সেটার জন্য প্রকৌশলীদের একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। এখন আমরা কালেকটিভ পলিটিক্যাল ডিসিশন লাগবে। এখন আপনাদের যে প্রকৌশলীদের মর্যাদা বৃদ্ধি করে, এটার জন্য আপনাদের স্ব জায়গাতে, যে আমি একবার যখন বিদ্যুৎ জ্বালানি সভাপতি, আমাকে একবার দাওয়াত দিয়ে আনা হয়েছিল, তখন বলে যে আমাদের এই দাবি সেই দাবি, এখানের মধ্যে ওরা চেয়ারম্যান হয়, এরা এটা হয়, আমরা প্রকৌশলী, আমরা কাজ করি, আমরা সেখানের মধ্যে ওই এনটিটির চেয়ারম্যান হতে পারি না। তাই বললাম যে আপনার জীবনে হবেন না, আপনার কাছে দাবি করি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি, আপনাকেও বললাম যে আপনি এটা করে দেন আমাদের। তো আমি বললাম যে আসলে এটা জীবনও হবে না। তো বললাম যে কেন হবে না? তা আমি বললাম যে হবে না, কারণ আপনাদের আইন যখন করে তখন আপনারা থাকেন, এবং তখন আপনারা কোনো কথা বলেন না। আর তখনই সেখানের মধ্যে লেখা হয় অমুক সভাপতি হবেন, অমুক এটা হবেন, পেট্রো বাংলাতে অমুক সভাপতি হবেন, অমুক এটা হবেন। তো আপনারা তো আপনাদের ওই সমস্ত জায়গায় মূল্যে হাত দিতে হবে এখন অধিকারের জন্য। কিন্তু একেবারে খুব বেশি যে আপনাদের হাত দেওয়ার দরকার আছে এটা আমি মনে করি না, কিছু কিছু জায়গায় আছে। তো আপনার মর্যাদার ব্যাপার নিয়ে আমি 100% একমত। কী কারণে? যে আমি ওয়ান্স আই ফেল টু গিভ দ্য ডিউ রেসপেক্ট and due facility and job satisfaction, then none could be innovate anything else, none could give the concentration for the right output of from his organization. এখন জব স্যাটিসফ্যাকশন লাগে, জব স্যাটিসফ্যাকশন, এখন আপনি বলেন জব তাহলে স্যার একটা জব স্যাটিসফ্যাকশন করে দেন। আমি তো দেখলাম মন্ত্রী ছিলাম 5 বছর, এখন আবার নতুন করে যাত্রা আরম্ভ হয়েছে। তো আমি এখন দেখলাম যে এত ইঞ্জিনিয়ার নিয়ে পরিচালনা করে দেখলাম যে এখানের মধ্যে আপনারাই আপনাদের শত্রু। এখন আপনারা মনে করবেন যে আমরা তো গালি দিবেন মনে মনে, যে এসে আমাদের সামনে এসে আমাদের সম্বন্ধে উল্টাপাল্টা কথা বলতেছে। ব্যাপারটা হলো কি, আপনার অর্গানাইজেশন তো আপনি বানান না, এরপরে অ্যাসোসিয়েশন থাকবে, অমুক থাকবে, তমুক থাকবে। আমি আইসা পাবলিক হেলথের কথা এখানে বলেছে, আমাদের পাবলিক হেলথের চিফ ইঞ্জিনিয়ারের কাছে আরও অন্য ইঞ্জিনিয়ার আছে, এলজিডি চিফ ইঞ্জিনিয়ার মহসিন সাহেব এখানে সাবেক বসা আছে, আবার আক্তার সাহেবও বসা আছে। কতগুলা মামলা মোকদ্দমা, আর পাবলিক হেলথ অর্গানাইজেশনে দেখা যায় যে মামলার জ্বালা পরস্পর মামলা করে, এবং সেখানের মধ্যে আপনি মামলা করতে থাকেন আর আমি তালি দিতে থাকি। আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ আপনি তো করতেছেন, আই এম নোবডি, আই এম নট ইন্টারফেয়ারিং, আই এম নট দ্য ইঞ্জিন টু মেকিং দ্য কনফ্লিক্টিং এনভায়রনমেন্ট। তো আমি তো করিনি, আপনি তো করছেন। কিন্তু আমি মন্ত্রী হওয়ার পরে আমি এগুলো দেখে আস্তে আস্তে ধরে এই সবাই ডাইকে আইনের দায়িত্ব নিয়ে, কোনো মন্ত্রী এটা করবে না। কারণ আমি আপনার বিরাট বাদন হওয়ার দরকার কি, আপনার গালি শোনার দরকার কি, আপনি আমাকে থ্রেট করবেন, মনে মনে গিনে করেন যে একটা মন্ত্রিত্ব ফাইসে বলে আমার উপরে স্টিমুলো চালাইতেছে। তো আমি স্টিমুলো চালাই না, আমি জানি যে এখানের মধ্যে আপনার উপর ইন্টারভেনশন না করলে আপনার সমস্যার সমাধান হবে না। তো এরপরে দিয়ে আমি অনেক মামলা মোকদ্দমা উঠিয়ে দিয়েছি। আপনার এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার সময় এই যে বিচি ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট হইতেছে না, আপনাদের মহসিন সাহেব উইটনেস, তারপরে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অ্যাপয়েন্টমেন্ট হয় না,
আমি নিজে টেলিফোন করে পিএসসি চেয়ারম্যান এখানে সেখানে, এবং যে সমস্ত জটিলতা ছিল, কোর্টে মামলা ছিল, সেগুলা আমি অ্যাটর্নি জেনারেলকে বলে, এবং দরকার হলে যে আরও যদি কোনো জায়গায় বলতে হয় সব জায়গায় বললে এরপরে অনেকগুলো সমাধান। কিন্তু এরপরও দেখা যায় যে কিছুদিন পর পর একটা এখন নতুন করে আমি স্মেল পাইতেছি যে আবার নতুন করে মামলা হবে। তো এখন কী করে নতুন করে যে মামলা হয় তাহলে ক্ষতিগ্রস্ত কে হবে? আপনারাই হবেন। এখন একজন দুইজন, আর যখন নাকি মিটিং হয় তো মিটিংয়ের মধ্যে কয়েকদিন আমরা উৎসাহ থাকে, এরপরে যে আপনার উৎসাহ চলে যায়, আর এরপরে আপনার হতাশ থাকেন, অথবা এটা আর মাথার থেকে ডিলিট হয়ে যায়। এরপর দেখা যায় এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লাগবে 3 জন, আছে 1 জন। তো এখন এরপর দিয়ে আর নাই, তো একজন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হয়েছে একজন, আর কোনো এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার নাই, তারপরে দিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নাই। এখন বাট হোয়াই? এখন এটার জন্য আপনাদেরকে তো এখানে আমি অনেক জায়গাতে কথাবার্তা বলে অনেক ধমকাধমকি করে দেখা যায় যে আমি আবার অনেকে বিরাগবাজ হই। তো আই ডোন্ট কেয়ার দ্যাট। এরপরে যে আরেকটা হলো কি, আপনারা আবার নিজেদের মধ্যে দ্বন্দ্ব বানাইয়া এরপরে দিয়ে অমুকরে দিয়ে অ্যাসোসিয়েশন বানাবেন, ওই 3য় শ্রেণী 4th শ্রেণী কর্মচারী আইডি এখানে স্লোগান দিবে। আমি সিমিনিয়ারে বলছি যে একবার ডান্ডা মারি ঠান্ডা করে দেন। কিসের এর মধ্যে অ্যাসোসিয়েশন? কী অ্যাসোসিয়েশন? তার কী অসুবিধা হয়েছে? সে বলে যে আমার ওরে ট্রান্সফার করা যাবে না, ওরে প্রমোশন দিতে হবে, ওরে ও আপনার আইসা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চেয়ারের মধ্যে বসে যাবে, তাকে প্যাট্রোনাইজ করতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে। অল দিস স্টুপিড থিং হ্যাজ টু বি, ইউ মাস্ট বি গার্ডসফুল টু ফেস অল দিস স্টুপিড থিং। এবার এগুলো যদি না করেন তাহলে আপনার কেউ পৃথিবীতে কাউকে কিছু করে দিতে পারে না, আপনার যদি করার যদি খুব বড় ধরনের আগ্রহ না থাকে। তো যাই হোক, আমি মনে করি আমি আপনাদের ব্যক্তিগত অথবা প্রকৌশলীদের শ্রেণীর জন্য আমি অপটিমিস্টিক, এবং আপনারা আপনাদের জন্য কাজ। আর একটা জিনিস হলো কি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট কালেকটিভলি কাজ করবে। এখন কি করবে? এটা তো হলো যে আপনার কেস টু কেস বেসিসে আপনি একটা, যদি আপনার কোনো ইনোভেশন থাকে, এটাতে আমি গভর্নমেন্টের একটা ফেলিউর আছে। আমি মনে করি, যেমন আমার মন্ত্রণালয়, আমি সচিবকে কয়েকদিন আগে বলছি যে আমরা ক্যান ইউ ওপেন এ ওয়ান ডেস্ক by which they will communicate with all the academia. Whatever they are innovating anything else, then they will send to that particular desk, that হেডের মধ্যে পাঠিয়ে দেবে, এবং সেগুলো আমরা জাস্টিফাই করে দেখব। এবং আমরা তখন আবার আমাদের আন্ডার দ্য কমান্ড অফ দিস মিনিস্ট্রি যে সমস্ত প্রতিষ্ঠান যারা বাস্তবায়ন করে সেই সমস্তগুলো তারা করবে। কালেকটিভলি কাজ করতে হবে, এবং সেখানের মধ্যে আমাদের সৎ একটা উদ্দেশ্য থাকতে হবে। এবং যেখানে যখন আমরা একটা কিছু করতে যাই তখন দেখা যায় যে সেখানের মধ্যে অনেকগুলো সমস্যা দেখা যায়। দেখা যায় আমি যতটুকু এই যে সৎ উদ্দেশ্য সুন্দর করে কথা বলছি, এই কথাটা কিন্তু আসলে যখন বাস্তবায়ন করতে যায় তখন দেখা যায় সেখানের মধ্যে আরও অনেকগুলো কনফ্লিক্টিং সিচুয়েশন সৃষ্টি করে। তো আমার মনে হয় এই মানসিকতারও দরকার। আমাদের অনেক জায়গাতে আমাদের অনেক ফেলিউর আছে। তো এখন বাজেটে রিসার্চের জন্য বাজেট দেওয়া, তো আমার মনে হয় সব জায়গাতে রিসার্চের জন্য বাজেট দেওয়া আছে। আর ইনোভেশন ইজ নট কনফাইন্ড উইদিন দ্য রিসার্চ সেন্টার। এটা ইনোভেশন আপনার মাথাতে আছে, আমার মাথাতে আছে, ওনার মাথাতে আছে। এক এক জায়গায় আপনি যখন যেখানে আসেন সেখানে আপনি ইনোভেট করতেছেন। ইফ ইউ হ্যাভ এ ফেয়ার কমিটমেন্ট, ইফ ইউ ওয়ান্টস টু ক্রিয়েট সামথিং এলস। এখন সে লেখাটা সাহিত্য হইতে পারে, কবিতা হইতে পারে, সেখানে আপনি কোনো রকম বস্তুগত কোনো জিনিস আপনার সৃষ্টি হতে পারে, আপনি সেটা করেন। এবং করলে আমার মনে হয় হ্যাঁ, আমাদের সবারই একটা যৌথ ব্যবস্থাপনা থাকলে আমরা সেখানে আমরা করতে পারবো। আর কপি করা তো আমরাও কপি করি। যেন আপনি যখন আমরা পড়ান তখন আপনার পড়াতে তো আমি শিখছি, আর আপনার বই থেকে আমি মুখস্থ করছি অথবা টপিকটা জানছি, তাহলে ইট ইজ এ কাইন্ডস অফ কপিংয়ের কোনো সমস্যা নাই, বাট কপিটা ঠিক মতো হইতে হবে। এখন আমি যদি কপিটা ঠিক মতো করি তাহলে সেটাতে আই ক্যান ডিসিমিনেট দ্য মাই রিসার্চ ফাইন্ডিং টু দ্য পিপল, সো দ্যাট দ্য পিপল উইল বি হেল্পফুল। তো আপনাদের সবাইকে আমি মনে করি যে আপনারা অনেক সম্মানিত মানুষ, অনেক গুরুত্বপূর্ণ মানুষ, দেশ জাতি আপনাদেরকে যথেষ্ট সম্মান করে। আমি ব্যক্তিগতভাবে এদেশের একজন নাগরিক হিসাবে আমি প্রকৌশলীদেরকে অনেক সম্মান করি, আমি প্রফেসরদেরকে সম্মান করি, আমি ব্রুকগেটদেরকে সম্মান করি। একটা জিনিস হলো কি, ব্রুকগেট ব্যতীত আপনার দেশ চলবে না। যে ব্রুকগেট কারা, ইঞ্জিনিয়ার কারা, দে অল আর দ্য ভেরি ট্যালেন্ট পিপল, দোজ হু হ্যাভ স্টাডিড ইন দ্য হায়ার লেভেল অফ দ্য একাডেমিয়া। তো তারা ইউনিভার্সিটির ভালো ছাত্র এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ভালো ছাত্র। তো সবাই তাইলে আমাদের ব্যুরোক্রেসি লাগবে, আপনার লাগবে, প্রত্যেকটা একটা
সামঞ্জস্যপূর্ণভাবে সহাবস্থান করার ব্যবস্থা করতে না পারলে আমাদের আলটিমেটলি আমরা কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। টাকা উৎপাদন হবে, আপনার দাবি অটোমেটিকলি পূরণ হয়ে যাবে। এই যে সায়েন্স রিসার্চ আর রাইস রিসার্চ ইনস্টিটিউশন, এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউশন, ফিশ রিসার্চ ইনস্টিটিউশন, এগুলো আমরা যখন নাকি এই 2009 সালে সবুজ সাহেব 2009 সালে আমরা যখন দায়িত্ব নিই তখন আমাদের জিডিপি কত ছিল? $74 বিলিয়ন। আর আজকে কত? $774 বিলিয়ন, বিকজ অফ দ্য লিডারশিপ এবং শেখ হাসিনার নেতৃত্বে এটা হয়েছে। হওয়ার কারণে আজকে এই সুন্দর সুন্দর অনুষ্ঠান করা যাচ্ছে। নাহলে কিন্তু অনুষ্ঠান এটা করার জন্য আপনার কাছে কয় জায়গায় আমি তো সরকার থেকে টাকা নিয়ে আমার টাকা দিয়ে, আরে ভাই আপনার কাছে তো টাকা থাকতো না, আপনার টাকা আসলো কোত্থেকে? সরকার তো আপনার বেতন অনেক বাড়াই দিছে। সরকার বাড়াইছে কোত্থেকে? সরকার আমি মার্গারেট থ্যাচারের কালকে একজনের বক্তৃতা শুনেলাম যে স্টেট ডু নট হ্যাভ দ্য মানি, স্টেট ডু নট ক্রিয়েট এনি মানি, পিপলস আর ক্রিয়েটিং মানি, উই আর রিয়েলাইজিং দ্য ট্যাক্স অ্যান্ড ফ্রম দিস ট্যাক্স উই আর কিরম না কয় যে borrowing the money from the source of the financial organization which we are using for the betterment of the nation. তো আমি এটা করি। এখন সরকারের আসলে অন্য কোনো হাত পাওয়া নাই। আর আমি ব্যক্তিগতভাবে ধরেন আমি শিক্ষকতা করছি, আমার বেশ কিছু ইন্ডাস্ট্রি ছিল, এর আগে ছোট্টখাট্টো কোনো ব্যবসা সামান্য টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করছি, অনেক স্ট্রাগল করছি, ব্যাংক করছি, ইন্স্যুরেন্স করছি, এগুলো চালাইছি। আই নো হোয়াট ইজ কর্পোরেট কালচার অ্যান্ড বিসাইড দ্যাট আই হ্যাভ এ লট অফ ভার্সেটাইল অফ দ্য ইনভলভমেন্ট অফ দ্য থ্রু দ্য উইথ দ্য একাডেমিয়া আমি লেখাপড়া করছি। আর এটা আপনারাও করেন, আমরাও করি, সারাদিন করি এবং করার মাধ্যম দিয়ে আমি আমাকে সমৃদ্ধ করি, সন্তুষ্ট করার মতো। একটা জায়গায় আমার শেষ কথাটা হলো, আল্লাহর হস্তে ফাইনালি এন্ড অফ দ্য ডে ইউর আইডেন্টিটি ইজ ইউর সিটিজেন অফ বাংলাদেশ। আপনি কেউ ফেরস্তা হবেন না, কেউ দোষমুক্ত মানুষ হবেন না, কিন্তু আল্লাহর হস্তে আমরা এমন কিছু করা উচিত হবে না, এইটুকু অন্তত বোধোদয় আমাদের থাকা উচিত হবে যে হুইচ উইল কজ অফ দ্য স্পয়েল মাই কান্ট্রি অ্যান্ড দ্য কালচার অ্যান্ড দ্য ইন্টিগ্রিটি অফ দ্য আওয়ার অল দ্য অর্গানাইজেশন, এটা যেন নষ্ট না হয়, আমি মূলটা ঠিক রাখি। এবং সিঙ্গাপুর আজকে লিকুয়ানের নেতৃত্বে যখন লিকুয়ান বহুত মানুষের ফাঁসি দিয়েছে, গুলি করে মারি দিয়েছে, কিন্তু লিকুয়ান নিজের সম্বন্ধে অনেক কন্ট্রোভার্সিয়ালিটি আছে। বাট লিকুয়ান যখন এক্সট্রিম, সে বলছিল ওয়ান্স এনিবডি ক্রস দ্য লিমিট অ্যান্ড ইট ইজ আনটলারেবল, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড নোবডি আই উইল অ্যালাউ, আই উইল নট টলারেট টু স্পয়েল মাই এইম, অ্যাম্বিশন অ্যান্ড দ্য টার্গেট অফ দ্য কান্ট্রি। আমার টার্গেট উন্নত বাংলাদেশ, সোনার বাংলা গড়ব। 30 লক্ষ লোক রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছেন এবং আমরা যারা মুক্তিযোদ্ধা আছেন, বঙ্গবন্ধু চলে গেছেন, কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস যদি ঘাঁটি তাহলে আমি যেটুকু আমি দেখি তাতে করে হৃদয়ে রক্তক্ষরণ না হওয়ার কোনো কারণ নাই। অকৃত্রিমভাবে ভালোবাসত, স্বাধীনতা দিয়ে গিয়েছেন। আজকে যত কিছুই হোক না কেন, যত অতৃপ্তি থাকুক না কেন, যত ভুলভ্রান্তি থাকুক না কেন, আমার যত ফেলিওর থাকুক না কেন, কিন্তু বঙ্গবন্ধু যদি না হতো, যদি স্বাধীনতা না আসতো, তাহলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। একটা অন্তত হয়েছে, সব মানুষ খেয়ে পড়ে বাঁচে, সব গ্রামগঞ্জে এখন গাড়ি ঘোড়া যায় এবং সব ছেলে মেয়েরা 100% এনরোলমেন্টের ব্যবস্থা হয়েছে, কমিউনিটি ক্লিনিক হয়েছে, সব মিলিয়ে আমরা ভালো আছি। আরও ভালো থাকতে হলে, আরও লক্ষ্যে পৌঁছতে হলে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আপনাদের এবং আমাদের সবাই মিলে একসাথে কাজ করার মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করব, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা।